ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে আমার মিক্সার ম্যাচ মামনির পরিবারের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে 7th ডিসেম্বর, এখন ঘড়ি কাটায় 3:40 মতন বাজে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে এখন আমরা রওনা দিচ্ছি এয়ারপোর্ট। তো ওই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। যে এই হচ্ছে আমাদের এবারের লাগেজ। একদম ছেলে পুরো বড় হয়ে গেছে যাকে বলে, নিজেই সব গোছগাছ শুরু করে দিয়েছে। আমাদের ক্যাব চলে এসেছে। এখন বাজে পুরোর 3:45 আর শীতের ভোর, তো রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা। আমাদের ক্যাব চলে এসছে, আমরা অলমোস্ট রেডি। একটু ঠান্ডা জিনিসপত্র পরে নিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো ডান। তো চলো দুকা দুকা বলে তোমাদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম এবার আমরা আন্দামানের উদ্দেশ্যে। জানি ভিডিওগুলো আসতে একটু দেরি হয়ে গেল, তবে আমার বিশ্বাস অন্যান্য ভিডিওতে তোমরা যেমন ভালোবাসা দিয়েছো এবারের আন্দামানের সিরিজটাতেও তোমরা ততটাই ভালোবাসা দেবে। আর আমিও আমার যথাসাধ্য চেষ্টা করব সমস্ত ইনফরমেশান আন্দামানের আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেবার, যেটা হোপফুলি তোমাদের অনেকটা সাহায্য করবে। তো সাথে থেকো প্রতিটা পার্টে। তো চলো এবার আসি কাজের কথায়। আন্দামান যাওয়ার পিক আওয়ার হলো অক্টোবর টু মার্চ মান্থ অবধি। এবার আন্দামানের পৌঁছানোর দুটি মাধ্যম, এক হচ্ছে জলপথ যেটা শিপের মাধ্যমে, আর যেখানে সময় লাগে 50 থেকে 60 ঘন্টা মতন, যেটা যথেষ্ট সময় সাপেক্ষ। আর এক হচ্ছে আকাশপথ ফ্লাইটের মাধ্যমে, যেটা সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতন। তো ফ্লাইটের ভাড়া চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা এইসব জায়গা থেকে কিন্তু তুলনামূলক কম টিকিট কস্ট থাকে। তবে অবশ্যই ফ্লাইটের টিকিট কস্টটা ডিপেন্ড করে সিজনের ওপর, বা যে ডেটে তুমি টিকিট কাটছো সেই ডেটে কীরকম ক্রেজ আছে তার ওপর। যারা কলকাতা থেকে যাচ্ছ তাদেরকে অ্যাডভাইস করবো ভোর 5:30টার ফ্লাইটে তোমরা পিক করার চেষ্টা করো। আমাদের ভোর 5:30টার ফ্লাইট ছিল, সেটা কেন বিস্তারিত ভিডিওতে বলছি। তো আমাদের বাড়ি থেকে এক্স্যাক্টলি এয়ারপোর্ট 10 মিনিট, একদম ভোরবেলা ফাঁকায় ফাঁকায় খুব স্মুথলি চলে এসেছি। তো চলো, আমাদের পার্টনার আসার এখনও একটু সময় আছে, তো আমরা এই মুহূর্তে আর টাইম নষ্ট করব না, মোটামুটি লাইনে দাঁড়িয়ে যাই। বাবা লাইনে দাঁড়িয়ে যা বাবা, ভিড় আছে। এবার আমাদের এন্ট্রি হচ্ছে, চলো ভেতরে যাই, তারপর বাকি কথা হচ্ছে। তো বেসিক কিছু ইনফরমেশান যারা ফার্স্ট টাইম ফ্লাইটে যাতায়াত করছো তাদের জন্য দিয়ে রাখি। ভোরবেলার ফ্লাইট হলে একদমই ফাঁকা থাকার এক্সপেক্ট করবে না, মিনিমাম হাতে 2 ঘন্টা সময় রাখবে। আর লাগেজের ক্ষেত্রে বলে রাখি, মেন লাগেজে 15 কেজি ওয়েট ক্যারি করতে পারবে, আর কেবিন ব্যাগে কিন্তু 7 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে। কেবিন ব্যাগে লিকুইড জিনিস 100 গ্রামের বেশি একদমই ক্যারি করবে না, আর মেন লাগেজে ব্যাটারি জাতীয় কোনো জিনিস কিন্তু ক্যারি করবে না। বিশাল লাইন আর কি, লাইনটা এইভাবে গিয়ে ওইখান দিয়ে ঢুকে এইভাবে সাপের মুক্ত বেঁকে টেকে তারপর যাচ্ছে। গুড মর্নিং। এই যে আমাদের টিম পার্টনার সব চলে এসেছে, আর আমাদের লাইন তো অনেকটা এগিয়েই গেছে। আস্তে সব ও করবে, পুরো বড় হয়ে গেছে। সিল ডান হয়ে গেছে। কত হয়েছে আমাদেরটা? 24.6। আরে সাবাস, আমাদের একদম লাগেজ পুরো কন্ট্রোলে। বোর্ডিং পাস হাতে চলে এসেছে, লাগেজ চলে গেছে। এবার চলো আমরা কোথায় যাচ্ছি? সিকিউরিটি চেকিং। আচ্ছা, এনার লাগেজ দেওয়া নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলেন, লাগেজ দেওয়া হয়েছে, এবার একটু টেনশন ফ্রি। লাইন দেখে মাথা খাবড়া হয়ে গেছিলো। এবার চলো চেকিংটা সেরে নিই। সিকিউরিটি চেকিং নিয়ে সকলেরই একটা হেডেক কাজ করে, কারণ কোথায় আবার কি আটকে যায়। যাই হোক, এই ছোটো ট্রেগুলোর মধ্যে কেবিন ব্যাগ, বেল্ট, ঘড়ি, মোবাইল, এছাড়াও যদি কোনো এক্সট্রা গ্যাজেট ক্যারি করো সেগুলো রেখে দিতে হবে। এবং স্মুথলি যদি চেকিং হয়ে যায় তাহলেই অল ডান। আমাদের সব কিছু বেশ স্মুথলি মিটে গেছে, এবং আমাদের ফ্লাইটও ছিল একদম অন টাইম, তাই তারপরে আর আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। যেহেতু ভোরবেলা, তো বাইরেটা এখন পুরো অন্ধকার, এখনও সূর্য মামার দেখা পাওয়া যায়। তোমাদের শুরুতেই বলেছিলাম 5:30 এই ফ্লাইটের টিকিট যদি কাটতে পারো তাহলে খুবই সুবিধা হয়, কারণ তোমরা 5:30 ফ্লাইটে রওনা দিলে আন্দামান মানে পোর্ট ব্লেয়ার পৌঁছাবে মোটামুটি সকাল 8টা সাড়ে 8টার মধ্যে, এবং গোটা দিনটা তোমরা সাইট সিন করার জন্য ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। এছাড়াও নিজেরা গোটা ট্রিপটা কীভাবে প্ল্যান করবে স্বল্প খরচের মধ্যে, তা তো আমি ডিটেলসে বলবোই তোমাদের সাথে, ভিডিওর মাধ্যমে সাথে থাকো। চলো, গুড মর্নিং। সেই জানলা সিট নিয়ে নিয়েছেন ইনি, আমি আপাতত মিডিলে, আমাকে বসতে দেয়নি। আর এই যে বাবু, চলো দুগা দুগা। হ্যাঁ, আমরা তো সামনের দিকে আছি না,
দেখা যাবে ভিউ পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিউটা ভালো আসবে। সিট চেঞ্জ হয়ে গেছে, আমি ফাইনালি জানলার থেকে চলে এসেছি। আমার ছেলের কি মাথায় হয়েছে জানি না, ও একদম ধারে চলে গেছে, আচ্ছা বাবু মাঝখানে চলে এসেছে। এই জন্য তুই চেঞ্জ করলি, ওইদিকে বন্ধু এদিকে তুই বেঁধে নিয়ে সিট বেল্ট বেঁধে নিয়েছো? হ্যাঁ কিন্তু খোলা তো যায়। ঠিক আছে থাক, এখন বাধাই থাক, এখনই তো তাই ইয়ে করবো। 6E2106 और इस तरह सर के ऊपर से पहले अब स्ट्रैप को इन लाल नलियों या नली से हवा भरनी চলতে শুরু করে দিয়েছে, and we request you to pay close attention এখনো to this পর্যন্ত তো কোনো সমস্যা হচ্ছে না। a safety instruction card বাকি is দেখা যাক। available. চলো এবার তোমাদের সাথে আমি আমাদের আন্দামানের আইটিনারিটা শেয়ার করে নিই। আমাদের প্ল্যানটা ছিল 7 নাইট 8 ডেজের। যারা নিজেরা প্ল্যান করছো তাদের বলবো তোমরা এইটুকু সময় অন্তত হাতে রেখো, তাহলে তোমরা আন্দামানের বেস্ট ভিজিট স্পটগুলো খুব ভালোভাবে কভার করতে পারবে। আমাদের ডে 1-এ প্ল্যান ছিল আমরা কার্বিয়ান কোভ বিচ এবং মুন্ডা পাহাড় আর চিড়িয়া টাপু সানসেট পয়েন্ট কভার করব। অনেকেই সেলুলার জেল যায়, বাট আমরা সেটা স্কিপ করেছিলাম এবং ধীরে ধীরে তোমাদের সঙ্গে আমরা প্ল্যানটা পুরোটাই শেয়ার করব। দেখলে বুঝতে পারবে আমরা যেভাবে প্ল্যানটা সাজিয়েছি তাতে কতটা সুবিধা হয়েছে ঘোরার। আমরা টেক অফ করে গেছি। আমাদের সাথে সাথে সূর্যি মামা উঠছে। ও বাহ, ওই দেখো সানরাইজটা দেখো। ফ্লাইটে বসে আজকে সানরাইজ দেখলাম, বলো। আর একদম সূর্যের রোদটা মুখের মধ্যে এসে পড়ছে, দারুণ লাগছে। তো চলো ফ্লাইটের ভেতরে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিই। সিটের সামনে এরকম একটি মিনি টেবিল আছে যার উপর ল্যাপটপ রেখে তোমরা কাজকর্ম করতে পারো, এছাড়া খাবার দাবারও খেতে পারো। আর এরকম একটি মিনি পাউচ আছে যার মধ্যে ম্যাগাজিন অ্যান্ড অল রয়েছে। এই ভিডিওটা তাদের জন্য যারা প্রথমবার ফ্লাইটে যাতায়াত করছো, আর যারা প্রায়শই যাতায়াত করো তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারো। আমি মূলত তাদের জন্যই ভিডিওটা তুলেছি। তো সিটের ওপর এরকম বেশ কিছু বটম থাকে যার মধ্যে তোমরা এসির ঠান্ডা হাওয়াটা কন্ট্রোল করতে পারো, লাইটও জ্বালাতে পারো। এছাড়া বিমান সেবিকাকে কোনো কারণে প্রয়োজন হলে তাকে এইখান থেকেই তোমরা ডাকতে পারো। আর সাইডের যে স্টোরেজ জায়গাগুলো দেখছো, যে কেবিন ব্যাগটা তোমরা ক্যারি করবে সেই ব্যাগটা এখানে এই স্টোরেজ এরিয়াতে রেখে দিতে হবে। পুরো ফ্লাইটের অবস্থা দেখতেই পাচ্ছ, মোটামুটি সকলেই রাতের অসম্পূর্ণ ঘুম কিন্তু পূর্ণ করতে ব্যস্ত। ব্রেকফাস্ট এসে গেছে, ওই যে ওখানে ছেলে, এটা শাহবাবুর আর এটা আমার। ভেতরে একদম সুন্দর প্যাকিং করে রাখা আছে পাড়াবাও, বাট আমি এখন কিচ্ছু খাবো না, কেমন ভমিটিং লাগছে তো ভাব। আর এখানে আছে শাহবাবুর, কি আছে এটা তোমার জানো, চিকেন জঙ্গল স্যান্ডউইচ। এই হচ্ছে এখানেও দুটো স্যান্ডউইচ রয়েছে, হোপফুলি টেস্ট ভালোই হবে, শাহবাবু খেয়ে রিভিউ দেবে কেমন। আর এই দিকে রয়েছে ছেলের একটা ভীষণ সুন্দর কিউট কিট যার মধ্যে রয়েছে একটা, এটা মাখনা, আর আছে হচ্ছে একটা বেরি মিক্স জুস। টেস্ট কেমন? ভালো? কেমন গো স্যান্ডউইচটা? ভালো, ঠিক আছে। তার মানে ইন্ডিগোর খাওয়া দাওয়া ঠিক আছে, তাই তো? ঠিক আছে। আমি একটা কফি নিলাম, জানি না মাথাটা ধরে গেছে, আশা করি ছাড়বে। আর শাহবাবু এখানে চা নিল। চাটা কেমন গো? আমি তো চা নেবো ভেবেও নিলাম না, ঠিক আছে। টাইম হয়ে গেছে, বাকি এক্সপিরিয়েন্স তো খুব ভালো, কোনো সমস্যা হয়নি। ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু ঘুমার এলো না, বাইরের ভিউ দেখতে দেখতে সময়টা কেটে গেল। এনিওয়েজ বিফোর টাইমই ল্যান্ড করে যাচ্ছি। আন্দামান নামটা শুনলেই সবার আগে মাথায় আসে চারিদিকে নীল স্বচ্ছ জল, প্রচুর কোরালস, চারিদিকটা সবুজে ঘেরা শান্ত নিরিবিলি একটা পরিবেশ। সমুদ্রপ্রেমী মানুষদের জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে আন্দামান। আন্দামান ভীষণই ট্রপিক্যাল, সারা বছরই বেশ গরম থাকে, ভীষণ আনপ্রেডিক্টেবল ওয়েদার, যখন তখন বৃষ্টি হয়। আমরা সিজন টাইমে গিয়েও কিন্তু দু একদিন অল্প বিস্তর বৃষ্টি পেয়েছি। আনসিজনে আন্দামানে ওয়েদার একটু বাতাসে হিউমিডিটির মাত্রা বেশি থাকে এবং বৃষ্টির পরিমাণটাও বেশি থাকে, কিন্তু ওয়েদারকে উপেক্ষা করে যদি ঘুরতে পারো আনসিজনে তোমাদের অনেক কম খরচায় আন্দামান ঘোরা হয়ে যাবে, কারণ সেই সময় হোটেল কস্ট এবং অ্যাক্টিভিটি কস্ট অনেক কম থাকে আর ফাঁকায় ফাঁকায় দারুণ ঘুরতে পারবে। তো তোমরা আন্দামান নামার আগে আগেই একটা বেশ অসাধারণ ভিউ দেখতে পাবে, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছ। যদি আন্দামানের ফ্লাইটের বাঁ দিকের উইন্ডো সিট হয় তাহলে ভিউটা খুব ভালোভাবে তোমরা দেখতে পাবে, আর অবশ্যই যদি ওয়েদারটা খুব ভালো হয়। আমরা যেদিন ল্যান্ড করেছিলাম সেদিন একটু ক্লাউডি ছিল, তাও দেখো ভিউটা কত সুন্দর লাগছে। চারিদিকে নীল স্বচ্ছ জল, তার মধ্যে একটু সবুজ সবুজ দ্বীপ,
মানে অসাধারণ। আমি তো ফ্লাইটে বসেই ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম কখন বিচে যাব। তো যাই হোক, এবার বলি তোমরা ঘুরবে কিভাবে। তোমরা চাইলে কার একেবারে বুক করতে পারো। আমাদের যেমন 7 নাইট 8 ডেজের ট্রিপ ছিল, সেই প্যাকেজ অনুযায়ী কার বুক করেছিলাম, তাতে আমাদের প্রায় 20,000 মতন পড়েছিল। এটা পুরোটাই ডিপেন্ড করে কি গাড়ি নিচ্ছ তার ওপর। আমাদের জাইলো কার ছিল, বোলেরো হলে আরেকটু কম হবে। মোটামুটি ধরে নাও 2 থেকে 2,500 টাকা মতন পার ডে কার কস্ট পড়ে থাকে। এছাড়াও তোমরা চাইলে টোটো বা অটো করে ঘুরতে পারো। ওখানে খুব একটা ডিস্টেন্সে কোনো ভিজিট স্পট নয়, তাই টোটো করেও ঘোরা যায়। সেক্ষেত্রে তোমাদের ঘোরার খরচা কিন্তু অনেকটা কমে যাবে। তো এবার আমরা পৌঁছে গেছি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা একদম সেফ অ্যান্ড সাউন্ড পোর্ট ব্লেয়ার ল্যান্ড করে গেছি। ভিউটা দারুণ পেয়েছি আজকে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমাদের বাস, এয়ারপোর্টটা সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এই হচ্ছে বীর সাভারকার এয়ারপোর্ট, দারুণ দেখতে। আমরা পৌঁছে গেছি, এই আমাদের টিম। তো আমরা মোটামুটি বিফোর টাইমেই পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেছিলাম, তাই আমাদের হাতে যথেষ্ট সময় ছিল ঘোরার মতন। তো আমরা ডিসাইড করি ওই দিনই আমরা মোটামুটি পোর্ট ব্লেয়ারে বেস্ট কিছু ভিজিট স্পট কভার করব। তো তোমাদের যেমনটা বলেছি, আমাদের তো কার বুক করাই আছে অলরেডি। আমাদের কার এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল। বীর সাভারকার এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, কিন্তু এখানে সেফটি সিকিউরিটির কারণে ভিডিও অ্যালাউ নয়, তাই আমি খুব একটা ভিডিও করিনি। তো আমাদের এখন সোজা চলে যাব হোটেলে। হোটেল বলতে বলে রাখি, তোমরা মার্কেটের কাছাকাছি হোটেল বুক করতে পারো, সেখানে তোমরা বিভিন্ন রেটের হোটেল পেয়ে যাবে। এছাড়াও এয়ারপোর্টের পাশেও প্রচুর হোটেলস আছে। আমি বেশ কিছু হোটেলসের নাম আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা এয়ারপোর্টের কাছেই হোটেল নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল জিয়া রেসিডেন্সি, যার নাম ফোন নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা হোটেলে চেকিং করে ঝটপট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাই পোর্ট ব্লেয়ারের অন্যতম একটি বিচ, করবিয়ান কোভ বিচ। তো বেশ কিছু ভিডিও আমি হোটেলেও নিয়েছিলাম, রুম ট্যুরও ছিল, বাট দুর্ভাগ্যবশত ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, তো সরি ফর দ্যাট। তো এবার আমরা সোজা চলছি একদম বিচের উদ্দেশ্যে। তো ভীষণই সুন্দর বিচ, প্রথমে দেখেই আর ভাষা হারিয়ে ফেলি এই সমুদ্রের জলের রং। তো সেখানকারই কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে আমাদের শেয়ার করলাম। এই বিচটি কভার করেই আমরা সোজা চলে যাই চিড়িয়াটাপু, সানসেট পয়েন্ট এবং মুন্ডা পাহাড়ের উদ্দেশ্যে। মুন্ডা পাহাড়ের দরজা বন্ধ হয়ে যায়, 3টে অবধি খোলা থাকে, তাই আমাদের টার্গেট ছিল 3টের মধ্যে ওখানে পৌঁছাতেই হবে। মাঝে অবশ্য আমরা লাঞ্চ সেরে নিয়েছি পথে। আন্দামানে খাবার কিন্তু বেশ কস্টলি, আর বাঙালি খাবার পাওয়াটা খুব চাপের ব্যাপার। তবে তবুও আমরা কোন কোন হোটেলে খেয়েছি, কীরকম কস্ট, সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য সাথে থাকতে হবে এবং পরবর্তী ভাগগুলো আমাদের দেখতে হবে, এবং পরবর্তী দিনগুলোতে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি তার ডিটেলস সহকারে ভিডিও খুব শীঘ্রই আবার আসবে। তো এখন চলো আমরা চলে যাই চিড়িয়াটাপু সানসেট পয়েন্টে। তো সেখানেই কিন্তু মুন্ডা পাহাড়, দুটো কিন্তু আলাদা জায়গা নয়। মুন্ডা পাহাড়টা জাস্ট পাশের একটি রাস্তা, যেন ট্রেক করে উঠতে হবে। 2.5 কিলোমিটার মতো রাস্তা, ওই টাইম লাগে হাফ অ্যান আওয়ার মতন, কিন্তু ভিউটা ওপর থেকে অসাধারণ। আর এই হচ্ছে চিড়িয়াটাপু সানসেট পয়েন্টটা, যেখানে বেশ লম্বা লম্বা গাছ, আর এটা মূলত সানসেট পয়েন্টের জন্যই বিখ্যাত, নাম শুনেই বুঝতে পারছো। আর এই হচ্ছে সেই ট্রেকিং পথ মুন্ডা পাহাড়ের, যেখানে পথ বলে কিছুই নেই, সম্পূর্ণটাই শিখরের রাস্তা, কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লাগবে ট্রেক করে যেতে। এইটুকু রাস্তা বেশ সুন্দর। তো চলো এবার তোমাদেরকে ভিউটা দেখাই, মুন্ডা পাহাড় থেকে কি কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। গুড টিম, সবেতেই এফোর্ট দিয়েছি বলুন। যেমন 23 কিলোমিটার হেঁটেছি, এখানেও তাই। হ্যাঁ, এটা হবে যেমন 23 কিলোমিটারের রাস্তা হেঁটেছি, সেটা 23 মিনিটের রাস্তা হবে। হ্যাঁ, তখন কিলোমিটার ফিক্স ছিল, এখন টাইম ফিক্সড।
জঙ্গলের মধ্যে দিয়ে এবড়োখেবড়ো পথ ধরে কষ্ট করে ট্রেকিং করে যখন তোমরা টপে পৌঁছাবে তখন ওপর থেকে এই চারপাশের ভিউটা দেখলে মনোমুগ্ধ হয়ে যাবে, মনে হবে কষ্ট করে ট্রেকিং করে আসাটা সার্থক। নিচে নীল স্বচ্ছ জল এবং ওপর থেকে ভিউটা দেখলে অসাধারণ লাগবে। এই যে চারপাশে নেটের বেড়াজালটা দেখছো, এটা কিন্তু আগে ছিল না, এটা পরে দেওয়া হয়েছে। আগে একদম ধার অবধি পাহাড়ে যাওয়া যেত। আর ওই যে দূরে দেখছো ওটাই মূলত মুন্ডা পাহাড়। আগে মানুষজন ওই পাহাড় অবধিও যেত। এখন দেখতেই পাচ্ছ মাঝখান থেকে পাহাড়টা অনেক হয়ে গেছে, তো অ্যাক্সিডেন্ট হবার ভয় আছে, সেজন্যই এখন আর ধার অবধি যেতে দেওয়া হয় না। তার জন্য এখানে দেখতেই পাচ্ছ বোর্ড টাঙানো রয়েছে। আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটাই, ছবি ভিডিও তুলে আবার নেমে আসি। মূলত 5টার মধ্যেই নেমে আসাটা উচিত। আর তারপরে এসে চিড়িয়াটাপুতে বসে সুন্দর বিকেলের পরন্ত বিকেলের সানসেট এনজয় করি। আর সেই সুন্দর ভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আন্দামানের প্রথম পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও, আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব আন্দামানের রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডের সমস্ত ডিটেল এবং আমার অভিজ্ঞতা। তো রাতের ঘুম আর সারাদিনের ধকলের পর আর ভিডিও কন্টিনিউ করিনি। এরপর সোজা আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেল পৌঁছাই। তারপর ডিনার করে ঘুম। নেক্সট পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরাও। তোমরাও সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।